ত্রয়োদশ জাতীয় সংসদে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদ ভবনে বেলা 11টায় সরকার দলীয় সভাকক্ষে এই সভা শুরু হয়। আগামীকাল শুরু হতে যাওয়া সংসদ অধিবেশন নিয়ে এতে আলোচনা হয়েছে। পাশাপাশি প্রথম অধিবেশনের সভাপতি, স্পিকার, ডেপুটি স্পিকার নির্ধারণ নিয়েও সংসদ সদস্যদের সাথে আলোচনা করেছেন সংসদ নেতা। সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তবে ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামাত ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। দুপুরে সংসদ থেকে বের হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদে ভাষণ দেবেন। রাষ্ট্রপতির ভাষণ হবে, তার আগে সংসদের কয়েকটি কমিটি নির্বাচিত হয়, যেমন বিজনেস অ্যাডভাইজরি কমিটি, যেটা কার্য উপদেষ্টা কমিটি বলে, সেটা সংসদ কমিটি সহ আরও কয়েকটি কমিটি হবে। রাষ্ট্রপতির ভাষণের পরে সেদিন মুলতবি হবে। এরপরে আমাদের সিদ্ধান্ত মাফিক যেটা কার্য উপদেষ্টা কমিটির বৈঠকটা তারপরের দিন অনুষ্ঠিত হবে এবং খুব সম্ভবত 15 তারিখে আরও একদিন অধিবেশন চলার পরে সংসদ অধিবেশন বিরতি হইতে পারে, তারপরে ঈদের হতে হবে। তারপরে জনপ্রত্যাশা নিয়ে আমরা কথা বলবো এবং শহীদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা কথা বলবো এবং সমস্ত কিছু জুলাই জাতীয় সনদে যা কিছু আমরা সম্মত হয়েছি সবকিছু আমরা ধারণ করবো ইনশাআল্লাহ। ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন, রাষ্ট্রপতি ফ্যাসিস্টদের দোসর, সংসদে তার বক্তব্য দেওয়ার অধিকার নেই। দুপুরে সংসদের বিরোধী দলের এমপিদের নিয়ে বৈঠক শেষে তিনি মন্তব্য করেন। আর জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনার পর ডেপুটি স্পিকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে জামাত ইসলামী। আপাতত সরকারের প্রস্তাব নাকচ করেছে তার দল। আমাদের এমপিদের ভূমিকা কি হওয়া উচিত সে ব্যাপারে কিছুটা দিক নির্দেশনা দেওয়া হয়েছে। যেহেতু অধিকাংশই সংসদ নতুন, সে কারণে সংসদের ফর্মালিটিস, তারপরে ক্রাইটেরিয়া, ক্যারেক্টার, ভাষা, এসব বিষয়ে আমরা কিছুটা তাদেরকে দিয়েছি করার জন্য। আর স্পিকারের বিষয়ে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছেছি নিঃসন্দেহে। তবে এটা যখন প্রস্তাব আসবে তখন এটা আমরা জানাবো। আমরা মনে করি রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নাই। জুলাই চার্টার নিয়ে আলোচনা হবে, সংস্কার নিয়ে আলোচনা হবে, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা হবে, দেন লিডার অফ দি অপোজিশন উইল ডিসাইড। আমাদের পার্লামেন্টারি মেম্বার নাকচ করে দিয়েছেন, ব্যাপারটা তো এরকম নয়। না, আমরা নাকচ করেছি বলতে হবে। আমরা এই মুহূর্তে এইভাবে আমরা ডেপুটি স্পিকার তো নিতে চাইনি। সংসদে আলোচনা হবে, জুলাই সনদের প্রশ্নটা আগে নিষ্পত্তি হতে হবে। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনের সামনে আছেন সহকর্মী ইউসুফ আলী, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। ইউসুফ, সরকারি দলের সংসদীয় সভা নিয়ে বিস্তারিত আর কি তথ্য আছে দর্শকদের জানাবেন। মন, আপনি জানেন যে আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হয়েছে। এবারের অধিবেশনটা কিন্তু একটু ভিন্ন রকম। অর্থাৎ প্রতি বছর যখন সংসদ অধিবেশন আহ্বান করা হয় তখন সেখানে স্পিকার থাকেন, ডেপুটি স্পিকার থাকেন, কিন্তু এবার কিন্তু একটু ভিন্ন রকম। অর্থাৎ 2024-এর 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর এখানে কিন্তু স্পিকার এবং ডেপুটি স্পিকারের পদ শূন্য রয়েছে, যে কারণে এবার সংসদ অধিবেশন আসলে কিভাবে বসবে এই নিয়ে কিন্তু একটা জল্পনা কল্পনা সবার মনের মাঝে, যে আসলে এই সংসদ যে অধিবেশন বসবে সেই অধিবেশনে কে সভাপতিত্ব করবেন, কার সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হবে, এই নিয়ে কিন্তু সব মহলে একটি জল্পনা কল্পনা রয়েছে। তবে বিরোধী সরকার দলীয় চিফ হুইপ যেটি জানিয়েছেন যে তারা একটি প্রাণবন্ধ সংসদ গড়তে চান এবং সেই সংসদ গড়ার লক্ষ্যে বিরোধী দলের সহযোগিতা চেয়েছেন। এর পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে অর্থাৎ স্পিকারের যে আসনটি, অর্থাৎ সভাপতির যে আসনটি, সেই আসনটি প্রথমে খালি রেখে কোরআন তেলাওয়াত করা হবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ইচ্ছা অনুযায়ী একজন সিনিয়র নেতা সেখানে সভাপতিত্ব করবেন। তারপর সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকার মনোনীত করা হবে।
এরপর কিছুক্ষণের জন্য মুলতবি করা হবে, তারপর স্পিকারের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হবে। এর আগে কিন্তু প্রধানমন্ত্রী সরকার দলীয় যেসব সংসদ সদস্য রয়েছেন তাদেরকে নিয়ে বৈঠকে বসেছেন এবং নতুন যারা সংসদ সদস্য রয়েছেন একটি প্রাণবন্ত সংসদ গড়তে তাদের আচার আচরণ বিধিনিষেধ কি হবে সে বিষয়ে তিনি দিক নির্দেশনা দিয়েছেন সংসদ সদস্যদের মাঝে। এছাড়া বিরোধী দলীয় সংসদ সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু বৈঠক করেছেন এবং বৈঠক করে তারা সাংবাদিকদেরকে তাদের বিভিন্ন বিষয়ের সিদ্ধান্তর বিষয় তারা জানিয়েছেন। তবে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি যেটি বলেছেন যে একটি প্রাণবন্ত সংসদ গড়ার জন্য তারা বিরোধী দলের গঠনমূলক সহযোগিতা চেয়েছেন এবং সব কিছু সংসদ হচ্ছে যেহেতু সব আলোচনার কেন্দ্রবিন্দু, সেখানে আলাপ আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান তারা করতে চান, এমনটাই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে স্পিকার এবং ডেপুটি স্পিকার কে হবে এই বিষয়টি এখনো আমাদেরকে কিন্তু নিশ্চিত করেননি। আগামীকাল যখন সংসদ অধিবেশন শুরু হবে, কোরআন তেলাওয়াতের পর বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা সেই অধিবেশনে সভাপতিত্ব করবেন এবং সেখানেই স্পিকার এবং ডেপুটি স্পিকার মনোনীত হবে। তখন হয়তো আমরা জানতে পারবো কে স্পিকার এবং ডেপুটি স্পিকার হিসেবে মনোনীত হয়েছেন এবং সংসদ অধিবেশন আগামীকাল সেই নতুন স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। মুন, এই ছিল সংসদ ভবন থেকে আমার কাছে তথ্য। মুন। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সংসদ ভবন থেকে সহকর্মী ইউসুফ আলী যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের ইস্যুতে গত কয়েকদিন জ্বালানি তেল নিয়ে সারা দেশে যে অস্থিরতা বিরাজ করছে সেটি এখন কিছুটা কমতে শুরু করেছে বলে মনে করছেন রাজধানীর ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা। তারা জানিয়েছেন সংকট নিরসনে সরকার ইতিমধ্যেই কার্যকরী উদ্যোগ গ্রহণ করায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে বুধবার সংকট কিছুটা কম দেখা দিলেও নগরীর তেলের পাম্পগুলো ছিল আগের মতোই, গাড়ির চালকদের দীর্ঘ সিরিয়াল। আরো জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বৈশ্বিকভাবে সরবরাহ কমে যাওয়ায় রাজধানীর তেল পাম্পে দেখা দেয় জ্বালানি তেলের সংকট। তাই রাজধানীর ফিলিং স্টেশনে গ্রাহকদের লম্বা লাইনের এই চিত্র গাড়ি চালকদের কাছে যেন নিত্যদিনের ঘটনা। আমি গেছে কাল সেরি খেয়ে সিরিয়ালে খাড়াইছি, এরকম 3 ঘন্টার ভিতরে তেল পাইছি, এই ভোগান্তি হচ্ছে আর কি। 2 ঘন্টা যাবত লাইনে দাঁড়ানো আছে, আজকে 3 দিন যাবত এই সমস্যা হচ্ছে। আপনাদের কিছু করার তো নাই, পরিচয় শিকার। সরবরাহ ঘাটতির কারণে সকালে বেশ কিছু পাম্প তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করতে না পারলেও কোনো কোনো পাম্প থাকে সচল। পাম্প কর্মীরা জানান সরকার নির্ধারিত অনুযায়ী তেল সরবরাহ করা হচ্ছে, তাই বর্তমানে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে তেলের মজুদ। আমাদের সরবরাহ স্বাভাবিক আছে এবং সবাই তেল পাচ্ছে এবং জ্যামটাও অনেক কমে গেছে। আজকেও আমাদের ওয়েটিং টাইম প্রায়, আমি দেখলাম যে জিজ্ঞাসা করলাম 45 থেকে 50 মিনিট, আগে 2-3 ঘন্টা ছিল, তার মানে অনেকটা স্বাভাবিক হয়ে আসতেছে। আমরা যারা রাইড শেয়ার করে তারা 600 টাকার পাচ্ছে, আর যারা প্রাইভেট ব্যক্তিগত তাদের জন্য 240 টাকা, মানে 2 লিটার। আর গ্রাহকদের অভিযোগ তেল অবৈধভাবে মজুত করার কারণে ফুয়েল স্টেশনে দেখা দিয়েছে কৃত্রিম সংকট। এই যে বলতেছে তেল পর্যাপ্ত পরিমাণ আছে, আমরা 3-4 ঘন্টা ধরে লাইন ধরে এই যে 4-5 লিটার তেল পড়ায়া তেল নিতেছি, তো এটা তো আমাদেরও লস, দেশেরও লস হচ্ছে। 2 লিটার করে তেল দেয়, 2 লিটার তেল করে আমাদের সময় অনেক লস হয়ে যাচ্ছে বুঝছেন। কিছু লোক এরকম রিজার্ভ করে রাখতেছে, নিজে পার্সোনালি নিয়ে রাখতেছে, আর কিছুটা ফুয়েল মালিকের তাদেরও কিছু সিন্ডিকেটরা ফুয়েল থাকা সত্ত্বেও আমাদের দিতেছে না। ভোগান্তি কমাতে সরকারকে আরও কার্যকর ব্যবস্থা নিতে হবে বলে মনে করছেন ফুয়েল স্টেশনে তেলের অপেক্ষায় থাকা ভুক্তভোগীরা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। ডিপো থেকে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। এতদিন 25% কমিয়ে তেল সরবরাহ করা হলেও বর্তমানে তা 15% নামিয়ে আনা হয়েছে। আজ এক বার্তায় বিপিসি জানিয়েছে চলমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে দেশের বিভাগীয় শহরে জ্বালানি তেলের গড় বিক্রয় থেকে 25% হ্রাসের পরিবর্তে বর্তমানে 15% হ্রাস করে ফিলিং স্টেশন প্রতি বরাদ্দ চার্ট অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হবে। হ্রাস করা বরাদ্দ অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বিপিসির অধীনে বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার বা এজেন্টকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। দর্শক, এই মুহূর্তে সাভার থেকে পেট্রোল পাম্প পরিস্থিতির সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান খাইরুল। খাইরুল, সাভার যেহেতু হাইওয়ে এলাকা, কেমন দেখছেন সেখানকার জ্বালানি তেল নিয়ে ফিলিং স্টেশনগুলোর সবশেষ পরিস্থিতি? সাভার কিন্তু একটি হাইওয়ে এলাকা এবং এই হাইওয়ের রাস্তা দিয়ে কিন্তু ঢাকা থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যেই
জেলাগুলো আছে সেই জেলাগুলোতে কিন্তু বাস গাড়ি এবং বিভিন্ন যানবাহন চলাচল করে। আমি এখন কিন্তু সেই ঢাকা আরিচা হাইওয়ের সাভারের যেই পাকিজা স্ট্যান্ড, সেই পাকিজা স্ট্যান্ডের একটি তেলের পাম্পে আছি। এই তেলের পাম্পে এসে আমরা যেটি দেখেছি যে আসলে এখানে তেল নেই, এবং সেই তেল যে নেই, তেলের যে সংকট, এই কারণে কিন্তু আমরা দেখছি বিভিন্ন গাড়ি এবং বিভিন্ন মোটরসাইকেলের যারা মোটরসাইকেল চালায়, মোটরসাইকেল যারা চালায় তারা কিন্তু আসলে এসে এসে ফিরে যাচ্ছে। এবং যদি আমরা বলি যে সাভারের বেশিরভাগ মানে ধরতে গেলে একদম 90% যেই ফিলিং স্টেশনগুলো আছে একই অবস্থা কিন্তু আমরা দেখেছি। বিগত এই যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, এই যুদ্ধের পর থেকে কিন্তু তেল সংকটের যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু আমরা এখানে বড় ধরনের প্রভাব দেখেছি। এবং আমরা যদি একটু এখানে তেল পাম্পের মালিক পক্ষের সাথে যদি একটু কথা বলি যে আসলে কেন আপনারা তেল দিচ্ছেন না, এবং এই যে মানুষ হয়রানি হচ্ছে আসতেছে, সরকারের নিয়ম অনুযায়ী আপনারা 2 লিটার করে তেল দিতে পারেন, কি সমস্যা আপনাদের? আসসালামু আলাইকুম, আমি সাভার আফজাল ফিলিং স্টেশন ডিজেল ছাড়ের বাম। এটা আমাদের সরকারি নীতিমালায় হুন্ডায় 2 লিটার, প্রাইভেট কারে 10 লিটার, এবং প্রাইভেট কার থেকে যেগুলো একটু বড় সেটা 20 লিটার পর্যন্ত লিমিট। এটা অকটেনের বিষয়। ডিজেলের বিষয় 10 লিটার, 5 লিটার, 50 লিটার, 70 লিটার, 200 লিটার, এটা লিমিট। এখন আমরা যদি সরকার আমাদেরকে তেল অ্যাভেলেবল পাই, আমরা জনগণ অ্যাভেলেবলকে সেবা করতে পারি বা তেল দিই। আমরা বিক্রি করলেই আমাদেরই লাভ, বিক্রি না করলে আমাদের কেন দিচ্ছি না? আমরা বিগত 8 তারিখে 4500 লিটার অকটেন পাইছি। আজকে 11 তারিখ পর্যন্ত আমাদের তেল ইস্যু নাই, আমরা পেয়ে নাই। আমরা যদি ইনশাল্লাহ আগামীকালকে পাই, আমরা পাওয়ার সাথে সাথে আমাদের স্টেশনে জনগণের তেলের সিরিয়াল ধরে যায়, তখন আমরা দিয়ে শেষ করে দিই। জি, যেটি শুনছিলেন আসলে ওনারা বলছেন যে ওনাদের এখানে তেলের মজুদ নেই এবং ওনারা তেল পাচ্ছেন না, এই অভিযোগ কিন্তু ওনারা করেছেন। এবং আমরা অন্য যেই তেলের পাম্পগুলো আছে, আমরা 2-1 তেলের পাম্পের যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা কিন্তু বলেছেন যে তেল নেই। কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, সাভারের আশেপাশে যে খুচরো দোকান, এবং ওই দোকান থেকে কিন্তু তেল বিক্রি হচ্ছে, এবং এই দোকানদাররা কিন্তু অনেকে বলছেন যে বিভিন্ন ফিলিং স্টেশনের সাথে তারা যোগাযোগ করে এই তেলগুলো নিচ্ছেন। আসলে প্রকৃত অর্থে ঘটনা কিন্তু যারা সাধারণ যারা ড্রাইভার আছেন এবং যারা মোটরসাইকেল চালান, তারা কিন্তু বলছেন এখানে কোনো একটি পক্ষ সুবিধা নিচ্ছেন, এবং তারা এই সুবিধা নিয়ে কিন্তু আসলে এই ধরনের কারসাজি করছেন বলে তারা জানাচ্ছেন। এবং এই ক্ষেত্রে বাড়তি যে তেলের দাম দিয়ে তাদের তেল নিতে হচ্ছে আশপাশের লোকাল যে গ্যারেজ বা লোকাল যে দোকান, সেই দোকানগুলো থেকে। তো সাভারের এক কথা যদি বলি, আমরা যে বিগত কয়েকদিন যাবৎ সাভারের যে তেলের পাম্পগুলো আছে, প্রত্যেকটি তেলের পাম্পে কিন্তু আমরা একই অবস্থা দেখেছি, এবং এই তেলের পাম্পগুলোতে কিন্তু আসলে তেল নেই। তেল না পেয়ে কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন শত শত মোটরসাইকেল ড্রাইভার থেকে শুরু করে বিভিন্ন গাড়ির ড্রাইভাররা। তো সাভার থেকে আমার কাছে তেল স্বল্পতার সর্বশেষ খবর ছিল এই। ধন্যবাদ খায়রুল আপনাকে। দর্শক, সাভার থেকে ফিলিং স্টেশনগুলোর সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আসাদুজ্জামান খায়রুল। প্রায় 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ 35 জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত। এর মধ্যে দিয়ে মামলার বিচার কাজ শুরু হলো। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে এই অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচার করা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। তদন্ত প্রতিবেদনে অভিযোগ করা হয়, প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে ব্যাংক থেকে অর্থ উত্তোলন, জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং পরবর্তীতে তা বিভিন্ন মাধ্যমে স্থানান্তর ও বিদেশে পাচার করা হয়েছে। তবে আলোচিত এই মামলার আসামি শরীফ জহিরকে অভিযোগের দায় থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের করা মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। আজ ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ সাবির ফয়েজ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেছেন। এ নিয়ে তার বিরুদ্ধে থাকা 2টি মামলায় জামিন পেলেন আনিস আলমগীর। সেক্ষেত্রে তার কারা মুক্তিতে বাধা নেই বলে তার আইনজীবীর পক্ষ থেকে জানা গেছে। গত 15 জানুয়ারি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিং এর অভিযোগে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করে দুদক। 25 জানুয়ারি এই মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে দুদক। আবেদনের পরিপ্রেক্ষিতে গত 28 জানুয়ারি এই মামলায় আনিস আলমগীরকে গ্রেফতার দেখানো হয়। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গত 5 মার্চ আনিস আলমগীরকে জামিন দেন উচ্চ আদালত।
জুলাই হত্যাযজ্ঞের মামলা এবং 1 কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগের ঘটনায় গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির কার্যক্রম শুরু হয়েছে। এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেছেন, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ এলে সে বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে 1 কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের নেতৃত্বে গঠিত এই কমিটি অন্য সদস্যরা হলেন প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, নতুন নিয়োগ পাওয়া প্রসিকিউটর মার্জিনা রহমান মদিনা, মোহাম্মদ জহিরুল আমিন এবং ট্রাইব্যুনালের ল রিসার্চ অফিসার সিফাতুল্লাহ। আমরা 5 সদস্য বিশিষ্ট একটা ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি করেছি। কমিটি আজকে আমরা 4 জন একত্রে বসেছি। আমাদের এই ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির মূল বিষয়বস্তু হচ্ছে আমাদের প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট কোনো ব্যক্তিবর্গ যদি কোনো অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকেন, সেই বিষয়টি আমরা তথ্য উদ্ঘাটন করব। যদি তাদের বিরুদ্ধে সাবস্টেন্টিভ কোনো অভিযোগ পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেব। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 30 মার্চ। আজ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই দিন ধার্য করেন। আসামি রাশেদ খান মেনন ও কামরুল ইসলামকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আজ আসামির পক্ষের বক্তব্য উপস্থাপন করেন জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর বাড্ডা ও আশপাশের এলাকায় 23 জনকে হত্যা সহ এই মামলায় আসামিদের বিরুদ্ধে 3টি অভিযোগ আনা হয়েছে। দখল ও দূষণের মারাত্মকভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে নারায়ণগঞ্জ জেলার শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্র নদী। প্রাকৃতিকভাবে নদীগুলো জেলাবাসীর জন্য আশীর্বাদ হলেও তা যেন পরিণত হয়েছে অভিশাপে। পরিবেশ অধিদপ্তর বিআইডব্লিউটিএ দায়সারা বক্তব্য দিলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। প্রতিনিধি আব্দুল্লাহ মামুনের রিপোর্ট জানাচ্ছেন তামান্না সাদিকা। দখল আর শিল্পী বর্জ্যের দূষণে ধ্বংসের দ্বারপ্রান্তে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্র নদী। একসময় জেলার কৃষি, মৎস্য ও শিল্পের প্রধান অবলম্বন ছিল এই নদীগুলো। এখন অপরিকল্পিত শিল্পায়ন আর বর্জ্যের চাপে দ্রুত হারাচ্ছে জীববৈচিত্র্য। গবেষণায় দেখা গেছে শীতলক্ষ্যার পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা মাত্র 2 থেকে 3 মিলিগ্রাম প্রতি লিটারে, যেখানে সুস্থ নদীতে প্রয়োজন কমপক্ষে 5 থেকে 8 মিলিগ্রাম। এই অক্সিজেন ঘাটতির কারণে মাছ সহ জলজ প্রাণীর টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। নদীর পানিতে পাওয়া যাচ্ছে ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, নিকেল সহ বিভিন্ন ভারী ধাতু। এক গবেষণায় শীতলক্ষ্যায় ক্রোমিয়ামের মাত্রা 0.10 মিলিগ্রাম প্রতি লিটারে, যা আন্তর্জাতিক মানের চেয়েও বেশি। এই দূষণের সরাসরি প্রভাব পড়ছে নদী তীরবর্তী মানুষের জীবনে। সংকটে পড়ছে ঐতিহ্যবাহী জামদানি শিল্প, পাশাপাশি কমে যাচ্ছে মাছের উৎপাদন ও জেলেদের আয়। ময়লা আবর্জনা রয়েছে, তা এই নদীতে ব্যাহত করা হয়। আর কারণে আমাদের নদীটা আর কি দিন দিন পলিউট হচ্ছে। নদীর পানি অনেক পরিষ্কার ছিল, স্বচ্ছ ছিল। বর্তমানে এমন অবস্থা হয়েছে নদীর সামনে দাঁড়ানোই যায় না, দাঁড়াতে গেলেই দুর্গন্ধ আসে। নদীর তীরে গড়ে ওঠা অনেক শিল্প কারখানায় বর্জ্য শোধনাগার থাকলেও তা নিয়মিত ব্যবহার করা হয় না, ফলে প্রতিদিন বিপুল পরিমাণে অপরিশোধিত বর্জ্য সরাসরি নদীতে পড়ছে। নিজস্ব ম্যাজিস্ট্রেট আছে এবং যদি লাগে আমাদের জেলা প্রশাসন থেকে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমরা তাদেরকে কোঅপ করে আমরা কিন্তু এখানে অবৈধ দখল উচ্ছেদ অভিযান আমরা পরবর্তীতে পরিচালনা করব। পরিবেশবিদদের মতে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্র নদী ভবিষ্যতে জীববৈচিত্র্যহীন মৃত নদীতে পরিণত হতে পারে। নদীর দখল এবং দূষণ রোধ করার জন্য সমন্বিতভাবে পরিকল্পনা করতে হবে। শুধুমাত্র পরিবেশ অধিদপ্তর একার পক্ষে এই কাজটি কোনোভাবেই করা সম্ভব না। তামান্না সাদিকা, মাই টিভি। ঈদ যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে ঈদ বাজার। শিশু, নারী, পুরুষের পদচারণায় সরগরম হয়ে উঠেছে বিপণী বিতানগুলো। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে কেনা বেচা। ঈদ যতই ঘনিয়ে আসছে বাজারে ক্রেতাদের ভিড়ও তত বাড়ছে। এছাড়া পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন দর্জিপাড়ার কারিগররা। প্রতিনিধি মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়ার রিপোর্ট জানাচ্ছেন তামান্না সাদিকা। গৌরনদী আগুলছাড়া উপজেলা শপিং কমপ্লেক্স সহ বিভিন্ন মার্কেটগুলো ঈদ যতই ঘনিয়ে আসছে মানুষ ততই মার্কেটমুখী হচ্ছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা। ঈদ বাজারে চলতি বছর বিদেশি পোশাকের চেয়ে দেশি পোশাকের চাহিদা অনেক বেশি।
মধ্য রমজানের পর থেকে বিভিন্ন বিপণী বিতান, কাপড়ের দোকান, এমনকি ফুটপাতের দোকানগুলোতে ততই ভিড় বাড়ছে। ক্রেতারা পছন্দ মতো পোশাক কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ছুটছেন। ডলারের দাম বৃদ্ধির কারণে কাপড়ের দাম কিছুটা বেশি বলে অভিযোগ বেশিরভাগ ক্রেতাদের। তারপরও যাচাই বাছাই করে দেখছেন ক্রেতারা। শপিং করতে আসছি আমার বোনের জন্য, আমার জন্য, বাট দোকান অনেক দাম, তার জন্য কিনতে পারতেছি না। পছন্দনীয় মাল দোকানে আছে, মার্কেটে পাওয়া যাচ্ছে, দামের তুলনায় একটু বেশি নেই। বাংলাদেশি পণ্য বেশি চলা গেছে তুলনায় এবছর ঈদের বেচা কিনা অনেক ভালো। এবার ঈদে শিশুদের কথা মাথায় রেখে তাই আয়োজনেরও কমতি রাখেনি দোকানিরা। এছাড়া পুরুষদের পাঞ্জাবিতে যেমন রাখা আছে বাহারি ডিজাইন, তেমনি নারীদের শাড়ি, কামিজ কিংবা থ্রি পিসের সবখানে এসেছে নতুনত্ব। আমি আমার বাবার সাথে ঈদের মার্কেট করতে এসেছি। আমি অনেক জামা কাপড় কিনছি, আমার অনেক আনন্দ লাগতেছে। জামা প্যান্ট কিনছি, এখন জুতা কিনতে এসেছি। বিভিন্ন টেইলার্সের দোকানে ইতিমধ্যে অর্ডার নেওয়া বন্ধ করে দেয়া হয়েছে। কারিগর রাত জেগে কাজ করছেন। আমার 15 জন কারিগর কাজ করতেছে। এখন যে কাজ আছে সেইগুলো আমার উঠাইতে হিমশিম খাচ্ছে। কাজ খুব দ্রুত বেগে করতেছি, খুব চাপ। আমরা দিন রাত্রে মিলিয়ে কাজ করি। ঈদকে সামনে রেখে শহরের বিভিন্ন বিপণী বিতান, দোকান ও গুরুত্বপূর্ণ স্থানে নারী পুলিশ সহ অতিরিক্ত পুলিশ টহল দিচ্ছে। জনগণের জানমাল রক্ষায় সবসময় সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ বাহিনী। বিভিন্ন মার্কেটগুলোতে নারী পুলিশ সহ আমাদের পুলিশ টহল জোরদার করা হয়েছে। ঈদে যেন মানুষ সুন্দরভাবে কেনাকাটা করতে পারে, নির্বিঘ্নে যেন চলাচল করতে পারে, সেদিকে আমাদের সর্বোত্তম প্রস্তুতি আছে। তামান্না সাদিকা, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে যমুনা ফিউচার পার্কে আছেন সহকর্মী শবনম অবনী, যুক্ত হচ্ছেন আমাদের সাথে। অবনী, আমরা রাজধানীর বাইরের ঈদের কেনাকাটার অবস্থা দেখছিলাম, ঢাকার ভেতরের শপিং মলগুলোর কি পরিস্থিতি দেখছেন জানাবেন। ধন্যবাদ মুন। অবস্থান করছি যমুনা ফিউচার পার্কে। এখানে ঈদের কেনাকাটা বেশ জমে উঠেছে। আপনি দেখতে পাচ্ছেন যে ক্রেতারা ভিড় জমিয়েছে তাদের পোশাকটা, পছন্দের পোশাকটি কেনার জন্য। সেই সাথে বাচ্চারা এসেছে তাদের পরিবারের সাথে তাদের পছন্দের পোশাকটি কেনার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে পরিবার সহ এসে সবাই পছন্দের পোশাকটি কিনছে। এবার পোশাকের চাহিদার মধ্যে মানুষের যারা ক্রেতারা আছেন তাদের মধ্যে দেখা যাচ্ছে যে বাচ্চাদের জন্য তারা কটন বেসড যেই পোশাক ওগুলো একটু বেশি পছন্দ করছেন। সেই সাথে মেয়েরা যেসব পোশাকের ক্ষেত্রে বেশি পছন্দের তালিকায় রাখছেন সেগুলো হচ্ছে পাকিস্তানি পোশাকগুলো রাখছেন, যেমন হচ্ছে সারারা, গারারা, তারপরে হচ্ছে ফার্সি, আফগান, এই ধরনের পোশাকগুলো বেশি রয়েছে। নারীদের পোশাকের পাশাপাশি এখানে কেনাকাটায় জমজমাট দেখা যাচ্ছে ছেলেদের পোশাকের ক্ষেত্রেও। ছেলেদের এখানে পাঞ্জাবির সাথে প্যান্ট, সেই সাথে একটু বয়স্ক যারা আছে তাদের জন্য ফতুয়া, এই জাতীয় পোশাকগুলো এবার হচ্ছে বেশি প্রাধান্য পাচ্ছে ক্রেতাদের পছন্দের তালিকায়। আমরা যদি একটু দেখি যে এখানে আপনার পোশাকের পাশাপাশি জুতা, ব্যাগ, কালার কসমেটিক্স, অন্যান্য প্রসাধনী সামগ্রী যেগুলো আছে সেগুলোতেও হচ্ছে কেনাকাটার জন্য মানুষ ভিড় জমিয়েছে। সেই সাথে ঈদের সময় যেহেতু ঘনিয়ে এসেছে, প্রায় ঈদ কাছাকাছি চলে এসেছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখনই কালার কসমেটিক্স, মেহেদি, এই জাতীয় যেই ইয়েগুলো আছে, অনুষঙ্গগুলো আছে ঈদের সাথে সম্পৃক্ত, সেগুলো কেনাবেচা শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে এদিকে আমরা কথা বলে জানতে পেরেছি যে ক্রেতারা যারা আছেন তারা হচ্ছে গতবারের তুলনায় এবার দামের ক্ষেত্রে যেটা বলছে যে দাম গতবারের তুলনায় এবার একটু বেশি। পছন্দের যে কালেকশনগুলো আছে গতবার যা ছিল তার চেয়ে একটু ব্যতিক্রম কিছু এসেছে, তবে তা বেশি ওরকম ব্যতিক্রম পোশাক তারা খুঁজে পাচ্ছেন না। যেহেতু গরমের সিজন সামনে, সেহেতু আরামদায়কের বিষয়টি চিন্তা করে তারা পোশাকের বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছেন কটন বেসড যেই পোশাকগুলো সেগুলো। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলে দেখি যে ক্রেতাদের চাহিদা এবার কোন ধরনের পোশাক বেশি এবং কেমন বিক্রি হচ্ছে। যে এখন আমাদের যেগুলো আছে আনস্টিচ প্রোডাক্ট লেডিস আইটেমের মধ্যে এগুলো মোটামুটি যাচ্ছে, কিন্তু এখন তো একটু যেহেতু ঈদ ঘনে আসছে তো এখন এই প্রোডাক্টের চাহিদাটা কম। আর মুরব্বীদের মধ্যে, বয়স্কদের মধ্যে যেগুলো আছে আমাদের পোলো শার্ট, কটন শার্ট যেগুলো আছে এগুলো খুব ভালো চাহিদা আছে। আর প্যান্টের মধ্যে আমাদের কটন প্যান্ট যেগুলো আছে এগুলোর ভালো একটা চাহিদা আছে। তার সাথে আমাদের রেডিমেড আইটেমের সাথে সাথে দেখা যায় আমাদের জুতা যেগুলো আছে, পাঞ্জাবি, তো এগুলোর মধ্যে ভালো একটা চাহিদা আছে। আর পাঞ্জাবির মধ্যে সবাই একটা বিষয় বেশি একটু খেয়াল করার চেষ্টা করতেছে যে বাবা এবং ছেলে যাতে কম্বো একটা যাতে ডিজাইনটা থাকে, ওইটা সবাই একটু কম বেশি এবার একটু বেশি মেনটেন করার চেষ্টা করতেছে। তো ওইটা আমরা আনুষঙ্গিক ওই চাহিদা অনুযায়ী প্রোডাক্টগুলো রাখার চেষ্টা করছি কম বেশি।
এই হচ্ছে অবস্থা এখন মার্কেটে। তো কাস্টমারের চাপ এখন তুলনামূলক আগের চাইতে একটু বাড়তে শুরু করছে। তো আশা করি ইনশাল্লাহ এবার আমরা টার্গেটটা ভালোভাবে নিতে পারবো। ধন্যবাদ। শুনছিলেন মন, একজন বিক্রেতা বলছিলেন ক্রেতাদের চাহিদার কথা, ক্রেতারা এবার কোন ধরনের পোশাকে প্রাধান্য দিচ্ছেন। আরেকটা কথা আমরা যেটা জানলাম যে ফ্যামিলির সাথে ম্যাচিং করে এবার হচ্ছে পোশাক কেনা হচ্ছে। দেখা গেছে যে বাবা ছেলে একই রকম পাঞ্জাবি কিনছে, মা মেয়ে একই রকম পোশাক কিনছে। সবাই হচ্ছে ঈদটাকে উৎসব মুখর করার জন্য তারা তাদের পছন্দের পোশাকটা কিনে আনন্দ উৎসব পালন করছে। তো মন, এই ছিল আমার কাছে যমুনা ফিউচার পার্ক থেকে সর্বশেষ। ধন্যবাদ অবনী। দর্শক, ঢাকার ভেতরের শপিং মলগুলোর সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী শবনম অবনী।